সরকার গঠনের 100 দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশনগুলো গঠন করার লক্ষ্যে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। হতাশাজনক। অন্তর্বর্তী সরকার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে, দুর্নীতি দমন জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন দুইটাকে স্থবির করে রাখা, সেই ধারাবাহিকতায় আবার নতুন যুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশনের স্থবিরতার অবস্থা, যেটি কোনো অবস্থায় সরকারের নিজস্ব অঙ্গীকারের সাথে রিপিট করছে তাদের 31 দফা, তাদের নির্বাচনী ইশতেহার, জুলাই সনদের প্রতি, যেটি সরকার প্রধান সহ উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করা হবে, কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়, এবং যার মাধ্যমে একটা বার্তা দেওয়া হচ্ছে যে বাংলাদেশে তথ্য প্রকাশের প্রতিবন্ধকতা সৃষ্টি করা, বাংলাদেশে মানবাধিকার হরণের বিচার না হওয়া, বা বাংলাদেশের দুর্নীতিকে সুরক্ষা দেওয়া, এরকম একটা পরিবেশ সৃষ্টি করার মতো একটা ঝুঁকি তৈরি হয়েছে বলে আমরা মনে করছি। পাশাপাশি যে এটি হয়েছে যে আমরা দেখতে পাই যে সরকার গঠনের পর বেশ কিছু নিয়োগ এমনভাবে হয়েছে যেটি আসলে দলীয়করণ, সম্পূর্ণ পরিষ্কারভাবে দলীয়করণের একটা আগের চর্চারই প্রতিফলন, যেটি প্রত্যাশিত ছিল না। অবশ্যই আমরা মনে করি যে বাংলাদেশে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, বা যাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনা, রাজনৈতিক বিবেচনা আসবে, কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা কি আসলে দল নিরপেক্ষভাবে তাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন কিনা, এই বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এক্ষেত্রে সরকার ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার দৃষ্টান্ত আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে উপাচার্য নিয়োগ, সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ থেকে শুরু করে এই ধরনের যত নিয়োগগুলো হয়েছে, এমনকি আবার দেখা গেল যে উপজেলা পরিষদে যে একদিক থেকে সরকার একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করছে যে আগে যে জনপ্রতিনিধিদেরকে 5 কোটি টাকা করে বছরে যে তাদের হাতে যে এখতিয়ার দেওয়া হতো, সেটা থেকে সরে আসার ঘোষণা আসছে একদিক থেকে। অন্যদিক থেকে আবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের বা এমপিদের জন্য একটা পরিদর্শন কক্ষ স্থাপনের যে সিদ্ধান্ত হয়েছে, সেটি কিন্তু জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা বা স্থানীয় সরকারের ক্ষমতায়ন, এই ধরনের ধারণাগুলির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, যেটি অঙ্গীকার কিন্তু সরকার করেছিল। সরকার দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত যৌক্তিকভাবেই, বাধ্যতামূলকভাবেই, কিন্তু সরকারের জন্য বাধ্যতামূলকভাবেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছিল। সরকারের ক্ষেত্রে নির্বিকার থেকেছে সেটা আমরা কখনো বলবো না, প্রয়াস ছিল অত্যন্ত, সেটা দৃশ্যমান ছিল, কিন্তু বাস্তবে কিন্তু সেই মব সংস্কৃতি থেকে শুরু করে যে অপরাধ প্রবণতা, চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি, মাঠ পর্যায়ে হাট বাজার দখল, পরিবহন খাত, বাস স্ট্যান্ড, এবং এই ধরনের যে এক্সটর্শন বা চাঁদাবাজি, দখলবাজির ক্ষেত্রগুলো, সেগুলো যে দলীয় প্রভাবের হাতে নিয়ন্ত্রিত, সেই অবস্থা কিন্তু এখনও অব্যাহত আছে, যেটি অবশ্যই উল্লেখ্য যে আমরা দেখেছি 5 আগস্ট 2024 বিকেলবেলা থেকে সেই ধারাটা এখনও আরও অব্যাহত শুধু নয়, আর অনেক ক্ষেত্রে জোরালো হচ্ছে, যেটি আমাদের জন্য উদ্বেগজনক বলে আমরা মনে করি। জুলাই আন্দোলনের মাধ্যমে কর্তৃত্ববাদ প্রদান পরবর্তী প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় শক্তির উত্থান, ধর্মান্ধ শক্তির উত্থান, দেশব্যাপী বহুধর্মী সাংস্কৃতিক বৈচিত্র্য ও সহিংস ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের যে ধারাবাহিকতা, সেটা নির্বাচিত সরকারের সময় অব্যাহত আছে, যেটি উদ্বেগজনক, যার সর্বশেষ দৃষ্টান্ত আমাদের প্রতিবেদনে কিছু দেখেছেন আপনারা। আমি উল্লেখ করতে চাই ঢাকার ঐতিহ্যবাহী শাহরের বাজারে এবং কুষ্টিয়া একজন পীরের উপর যে হামলা হয়েছে সেগুলো, এবং এই ধরনের ঘটনাগুলো মুক্ত চিন্তা, সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্যের সহাবস্থান এবং সহিষ্ণু আচরণের ধারক বাহক তথা সকল দেশবাসীর জন্য আমরা মনে করি অশনি সংকেত, এমন একটা দেশে যেখানে ধর্মীয় স্বাধীনতা বা সাংস্কৃতিক সামাজিক মুক্ত চিন্তার স্বাধীনতা ছিল আমাদের স্বাধীনতার চেতনার মূল মন্ত্র। তার একটা সর্বসাম্প্রতিক উদাহরণ আপনারা দেখেছেন, ব্রাহ্মণবাড়িয়া যে চলচ্চিত্র প্রদর্শনকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছে, সেখানে সরকার কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি। ধর্মান্ধ শক্তিকে নিয়ন্ত্রণে বা প্রতিরোধের জন্য যতটুকু ভূমিকা সরকার পালন করতে পারত, বিশেষ করে আইন প্রয়োগের আসতে, সেটা আমরা ব্যর্থতার পরিচয় দেখেছি।
সরকার তার নির্বাচনী ইশতেহারের সাথে অঙ্গীকার অনুযায়ী ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বিভিন্ন মন্ত্রণালয় এবং খাত ভিত্তিক কার্যক্রম পরিচালনা ও তার বাস্তবায়ন শুরু করেছে। তবে খাত ও মন্ত্রণালয়ের কার্যক্রমে সুশাসনের ঘাটতি, অনিয়ম দুর্নীতি বিরোধী কঠোর সুনির্দিষ্ট অবস্থান ও নির্দেশনার ঘাটতি, অব্যবস্থাপনা, দলীয় প্রভাব ইত্যাদি অব্যাহত রয়েছে। বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করেছি এবং যে বিষয়টা আলোচনা বেশি আরো জোরালোভাবে আসা হচ্ছে, যে সরকার যে অঙ্গীকারগুলো করেছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে একদিক থেকে প্রত্যাশা জায়গা যেরকম আছে, অন্যদিক থেকে ঝুঁকির বিষয়গুলো আছে, সেগুলো বিশ্লেষণের মতো পর্যাপ্ত কোনো আমরা ধারা বা কোনো ইঙ্গিত আমরা দেখতে পাই না। যে কারণে আমলাতান্ত্রিক প্রভাব একদিক থেকে অন্য দিক থেকে দলের ক্ষমতাসীন দলের ভেতর থেকেই সরকারের যে অঙ্গীকার বাস্তবায়নের পথে প্রতিকূলতা, সেগুলো ক্রমাগতভাবে আমরা জোরালো হতে দেখছি। অর্থাৎ এক অর্থে সরকারের ক্ষমতাসীন দলের বড় প্রতিরোধক শক্তি হচ্ছে আমলাতন্ত্রের একাংশ এবং তাদের নিজেদের দলেরই একাংশ, যারা এই অঙ্গীকারগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে। সার্বিক বিবেচনায় যেটি আমরা মনে করি যে 100 দিন সরকারের 100 দিন একদিক থেকে আশা জাগা নেওয়া ও সম্ভাবনাময়। তবে অন্যদিকে যেটা আমরা দেখছি, সুশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠান প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পথরেখা বা উদ্যোগের ঘাটতি বিবেচনায় উদ্বেগজনক একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি।